সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও। তো ওবিসি সার্টিফিকেট বাতিল মামলার জাজমেন্ট যবে থেকে কলকাতা হাইকোর্ট থেকে এসেছে তারপর থেকেই বিশেষ করে ওবিসি প্রার্থীরা যারা আছে তাদের মনে কিন্তু অনেক রকমের প্রশ্ন ঘুরছে যে এটা কি হবে, এখন কি হবে বা পরে কি হবে। তো তারই কিছু প্রশ্ন উত্তর আমি আজকে এই ভিডিওর মাধ্যমে দিতে চলেছি। তো প্রথমেই সাল 2010 থেকে সবার ওবিসি কার্ড কি বাতিল হলো? কারণ জাজমেন্ট দেবার পর থেকে এটাই কিন্তু সংবাদ মাধ্যমে বলা হচ্ছে যে 2010-এর পর থেকে নাকি সবার ওবিসি কার্ড বাতিল। এর উত্তর বলবো যে না, সবার ওবিসি কার্ড কিন্তু বাতিল হয়নি। কেবলমাত্র তাদের ওবিসি কার্ড বাতিল হয়েছে যাদের সাবকাস্ট অনুযায়ী 2010 এবং 2012 নিয়মে রাজ্য সরকার অন্তর্ভুক্ত করেছিল ওবিসি কোটায়। অর্থাৎ এখানে যে সকলের সার্টিফিকেট বাতিল তা কিন্তু মোটেও নয়। এবার সেটা কাদের কাদের সেটা জানতে গেলে যে ওয়েবসাইট রয়েছে ব্যাকওয়ার্ড ক্লাস, যে ওবিসির ওয়েবসাইট, সেখানে কিন্তু পুরো ধরে ধরে বলা আছে যে কোন জনগোষ্ঠী বা কোন সাবকাস্ট 10-এ ঢুকেছে এবং 12-তে ঢুকেছে। অর্থাৎ যারা পুরনো, অর্থাৎ 10-এর নিয়মের পুরনো যে সকল ওবিসি প্রার্থীরা ছিল বা তাদের সার্টিফিকেট 10-এর পরও যদি হয়ে থাকে তাদের কোনো সমস্যা নেই। এখানে কিন্তু সার্টিফিকেট 10-এর পর হওয়া মানে যে বাতিল, ব্যাপারটা এমন নয়। 2010 এবং 2012-র নিয়ম অনুসারে যারা অন্তর্ভুক্ত হয়েছিল সেই নিয়মে যারা আসে এবং যারা সার্টিফিকেট করেছে তাদেরটা বাতিল। এমন না যে একটা সাবকাস্ট রয়েছে 1994 সালে অন্তর্ভুক্ত, সে দেখা গেল 2015 সালে কাস্ট সার্টিফিকেট করেছে ওবিসি, তারটাও কি বাতিল? না, কারণ সে তো ভ্যালিড গ্রাউন্ডে তার সাবকাস্ট অন্তর্ভুক্ত হয়েছিল 1994 সালে, তো সেটা থাকছে। অনেক আছে 2003-এ অন্তর্ভুক্ত হয়েছিল, অনেক আছে 2005-এ অন্তর্ভুক্ত হয়েছিল, তো সেগুলো নিয়ে কোনো সমস্যা নয়। সমস্যা 2010 এবং 2012-তে যেসব সাবকাস্ট অন্তর্ভুক্ত হয়েছে, সেটা ওবিসি এ হোক বা সেটা ওবিসি বি হোক, তাদেরটাই কেবলমাত্র বাতিল হলো। এবার আসি যারা বাতিল হয়ে গেল যাদের, তাদের মধ্যে অনেকে 23-এর টেট পরীক্ষা দিয়েছে। তো সেই সব প্রার্থীদের এখন কি হবে? আমি বলবো আগামীতে অ্যান্সার কি যেহেতু দিয়ে দিয়েছে এবং পরবর্তীতে চূড়ান্ত অ্যান্সার কি দেবার পরেই যে রেজাল্ট তা কিন্তু ঘোষণা হবে এবং সেখানে কিন্তু যারা বাতিল বলে গণ্য হলো সেটা কিন্তু আগেই বাছাই করতে যাবে না। কারা যাবে না? পর্ষদ কিন্তু যাবে না, কারণ পর্ষদ তো নিজেও জানে না যে তাদের সাবকাস্ট কি। সেখানে লেখা থাকবে যে ওবিসি এ বা ওবিসি বি, কিন্তু তাদের সাবকাস্ট কি সেটা তো পর্ষদ জানে না। সেক্ষেত্রে কিন্তু সার্টিফিকেট কিন্তু আসবে বা রেজাল্ট আউট হওয়া মানে সার্টিফিকেট প্রদান করে দেয়া। আর সেই সার্টিফিকেট পাওয়া মানেই যে খুব একটা বড় কিছু হয়ে গেল তাও কিন্তু না, কারণ সার্টিফিকেটের নিচে অনেকে খেয়াল করে দেখবে যারা 2022-এর টেট পাস করেছো বা অন্যান্য যে টেট পাস 14-17, সেখানে কিন্তু পরিষ্কার লেখা রয়েছে এটা কেবলমাত্র যে সকল প্রার্থীরা অ্যাপ্লাই করে তার বেসিসে পরীক্ষা হয় এবং তার বেসিসে যখন পাস করে সেই নিয়মটা মেনটেন করার জন্যেই কিন্তু কেবলমাত্র এই সার্টিফিকেট প্রদান করা হয়। এই সার্টিফিকেট প্রদান করা মানেই যে সে ভ্যালিড হয়ে গেলে তা কিন্তু নয়। এটা চূড়ান্ত পর্যায়ে যখন ভেরিফিকেশন পর্ব হবে সেখানেই কিন্তু ঠিক হবে কে যোগ্য প্রার্থী কে অযোগ্য। মানে এটা একটা জাস্ট একটা নিয়ম যেটা ফলো করে এই সার্টিফিকেট প্রদান করে, এটাই কিন্তু মোট কথা। এবার অনেকে হয়তো ভাবছে না এটা ভুল বলছেন আপনি, সার্টিফিকেট পাওয়া মানে আর কিছু করার নেই, সে ভ্যালিড হয়ে গেল, তাকে আর কেউ তাড়াতে পারবে না। এটা মোটেও মানে ঠিক নয়। সার্টিফিকেট যারা পেয়েছো 2022-এর টেট, তারা ধরে ধরে সেই সার্টিফিকেটের বিষয়বস্তুগুলি পড়ে নাও। সেখানে কিন্তু সুন্দরভাবে লিখে দিয়েছে পর্ষদ যে এটা শুধুমাত্র একটা নিয়মের মধ্যে দিয়ে যাওয়া, যার ফলে সার্টিফিকেটটা দেয়া। এমন না যে এটা দেয়া মানেই সব মানে সে অধিকার পেয়ে গেল প্রার্থী, এমন না। এবার আসি যারা ইতিমধ্যে 14 টেট 17 টেট এবং 22-এর টেট যেসব ওবিসি প্রার্থীরা পাশ করে গেছে তাদের কি হবে। এইবার সেই ক্ষেত্রে যদি দেখা যায় যারা চাকরি অলরেডি পেয়ে গেছে বা সামান্য একটা স্টেপের জন্য আটকে রয়েছে, তো যারা চাকরি পেয়ে গেছে যেমন 2017 টেট থেকে অনেকেই চাকরি পেয়েছে, 14 টেট থেকে অনেকেই চাকরি পেয়েছে, তাদের কোনো সমস্যা হবে না।
জাজমেন্ট অনুযায়ী। এমনকি যে সকল প্রার্থীরা কোর্ট কেসের জন্য আটকে রয়েছে, মানে মেধা তালিকা আসতে যা দেরি, সেরকম যদি আমরা উদাহরণ টানি তো যেমন আছে 2022-এর যে নিয়োগ প্রক্রিয়া, সেখানে কিন্তু এখনও থার্ড কাউন্সেলিং বাকি আছে। তো সেই থার্ড কাউন্সেলিংয়ের মধ্যে যদি এরকম বাতিল ওবিসি ক্যান্ডিডেট থাকে, তাদের কোনো অসুবিধা হবে না, অর্থাৎ তারা মেরিট লিস্ট পাবলিশ হয়েই গেছে। আর একদিকে যদি দেখা যায় যে 20-22 ডিএলএড, তাদের ব্যাপারটাও তাই, তাদেরও সব কিছু হয়ে গেছে এবং তাদেরকে আটকাতে আর পারবে না। তাহলে এখন আটকাবে কে বা আটকে যাবে কারা, সেটাই এখন দেখার বিষয়। জাজমেন্ট কপিতে সেখানেই বা কী লেখা রয়েছে ওবিসি প্রার্থীদের জন্য। তো সেই হিসাবে আমি বলবো, প্রাইমারির ক্ষেত্রে কিন্তু রিজার্ভেশন পলিসিটা তিনভাবে খাটে। এক, যেটা ডিএলএড অর্থাৎ যে কোর্স, সেখানে কিন্তু রিজার্ভেশন অনুযায়ী ভর্তি হওয়া যায় ডিএলএড কোর্সে। পরবর্তীতে রিজার্ভেশন অনুযায়ী বা যে রিজার্ভেশন নিয়ে ছাড় নিয়ে টেট পরীক্ষায় আবেদন করা যায়, তারপরে টেট পাস হয়। এমনকি চূড়ান্ত পর্যায়ে গিয়ে ইন্টারভিউর জন্যও কিন্তু রিজার্ভেশন হিসাবে এবং রোস্টার মেনে তালিকা আসে, সেই রোস্টার মেনেই কিন্তু ছেলেপেলেরা বা প্রার্থীরা আবেদন করে। তাহলে দেখো, তিন জায়গায় কিন্তু রিজার্ভেশনটা কাজ করছে। এবার কেউ হয়তো ভাবছে যে আমি ডিএলএডও করে নিয়েছি, আমি এদিকে টেট সার্টিফিকেটও পেয়ে গেছি, সুতরাং আমাকে আর কেউ তাড়াতে পারবে না। এটা ভুল। কারণ টেট একটা যোগ্যতা পরীক্ষা এবং পরবর্তীতে নিয়োগ হলো একটা আলাদা মানে ব্যাপার, আলাদা একটা ধাপ। এবার এখানে যদি পর্ষদ যদি স্বেচ্ছায় সেই সব প্রার্থীদেরকে বসতে দেয় তাহলে খুবই ভালো, কিন্তু একদিক থেকে কিন্তু ধরতে গেলে এটা একটা ভুল ধারণাই বটে। অর্থাৎ যারা পাশ করে রইল তারা যে পুনরায় আবার বসতে পারবে ইন্টারভিউর জন্যে, সেটা কিন্তু একটা বড় ধোঁয়াশা, এটা আমার অন্তত মনে হয়। কারণ যে কোনো জাজমেন্ট যেদিন আসে তার সেদিন থেকেই কিন্তু সেই যে প্রভাব তা কিন্তু শুরু হয়ে যায়। অর্থাৎ এর আগে যারা চাকরি পেয়ে গেছে তাদের জন্য ছাড় ছিল, কিন্তু যারা টেট পাস করেছে তারা তো আর চাকরি পায়নি, তারা একটা যোগ্যতা মানের পরীক্ষায় পাস করে রয়েছে। এরকম হাজার হাজার টেট পাস ইনভ্যালিড হয়ে যায় নিয়মের কারণে, সেটা সি টেট হোক, রাজ্যের টেট হোক। তো টেট পাস করা মানেই যে সে বৈধ তা না। এই যেমন ডিএড ভার্সেস বিএড মামলায় যে সকল বিএড প্রার্থীরা টেট পাস করে নিয়েছে, তারা যদি বলে যে না আমরা জাজমেন্টের আগে টেট পাস করে নিয়েছি, আমরা যাব না, আমরা ভ্যালিড, কোনো দিন সম্ভব নয়। কারণ আমরা জানি যেদিন জাজমেন্ট দেয় সেই দিন থেকে কিন্তু আর কোনোভাবেই সেই জাজমেন্ট অনুসারে কেউ আর সুযোগ পায় না। তো সেক্ষেত্রে দেখতে গেলে আগামীতে যে নোটিফিকেশান আসবে, সেখানে কিন্তু একটা তুমুল ঝামেলা তৈরি হতে পারে এই ওবিসি সার্টিফিকেট বাতিলের ইস্যুটা কেন্দ্র করে। এবার আসি, যে সকল প্রার্থী বাতিল হিসাবে রয়েছে 2010 এবং 2012-তে যে নিয়মে অন্তর্ভুক্ত করেছিল সাবকাস্ট অনুযায়ী, তারা বাতিল হিসাবে রয়েছে, কিন্তু তাদের টেটের স্কোর 90 বা তা থেকেও বেশি, 90+, 90 বা তার থেকে বেশি, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম সমস্যা হবে না। অর্থাৎ সেখানে যদি জেনারেল হিসাবে আবেদন করতে হয়, তারা নিশ্চিতভাবে জেনারেল হিসাবে আবেদন করতে পারবে। এবার দেখা যাক, সময়ই বলবে কি হয়। তবে এইটুকু বলবো, এই জাজমেন্ট যদি এখন পুরোপুরিভাবে ঠিক করতে চায় যে হ্যাঁ আমি ঠিক করব, তারপরে বিভিন্ন জায়গায় ভ্যাকেন্সি আনবো, সেক্ষেত্রে কিন্তু সমস্ত রিক্রুটমেন্ট প্রসেস ডিলে হবে। সেটা প্রাইমারি হোক বা আদার্স কোনো ক্ষেত্রে যে রিক্রুটমেন্ট প্রসেস হয়, সেই জায়গাতেও কিন্তু এরকম ডিলে হয়ে যাবে। এখন সময়ই বলবে কত তাড়াতাড়ি নিয়োগের বিজ্ঞপ্তি আসে আর কত তাড়াতাড়ি এই ওবিসির ব্যাপারটা মেটে। তবে এইটুকু বলবো, যেহেতু নিয়ম না মেনে ওবিসির সাবকাস্টদেরকে 2010 এবং 2012-তে সামিল করা হয়েছিল, সেক্ষেত্রে আমার মনে হয় না যে খুব একটা সুরাহা হবে। নতুন করে যদি আনতে যায়, সেরকমভাবে যে নিয়মে আনা হয়, অর্থাৎ বিভিন্নভাবে মিটিং করে, বিভিন্ন সই করে পার্লামেন্টে গিয়ে, তো সেই নিয়মে যদি আবার পুনরায় নিয়ে আসা হয় সার্ভে করে, তাহলে কোনো অসুবিধা নেই। আর এই প্রসেস যদি আবার নতুন করে করতে যায়, সেক্ষেত্রেও কিন্তু আবার অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। তো দেখা যাক আগামী দিনে কি হয়। তো এই ভিডিওতে এইটুকু ইনফরমেশান ছিল। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক, সেই সঙ্গে আমার এই চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো।